স্পিতি ভ্যালি ট্যুরের আমাদের চতুর্থ দিনের শুরুটা ঠিক এভাবে হলো। আজকে রোড ট্রিপটা একটু বেশি স্পেশাল। কলপার খাড়া পাহাড়ের সুইসাইড পয়েন্ট থেকে শুরু করে নির্জন পাহাড়ের একদম উঁচুতে 550 বছরেরও পুরনো মমির রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকা গুয়ে মনস্ট্রি দিয়ে আজ দেখব প্রকৃতির রুদ্র এবং শান্ত দুই রূপ। পাহাড়ের বাঘ মেঘের লুকোচুরি দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের এই ব্লগ। সবাইকে জানাই শুভ সকাল। গত রাত থেকে কলপার এই অসাধারণ সূর্যোদয় দেখে আমরা আজকে দিনটা শুরু করলাম। তবে এই ভিডিও দেখার আগে কলপার আগের দিনের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। সকালের শুরুটা হলো এরকম এক কাপ গরম কফি আর এখানকার স্পেশাল ব্রেকফাস্ট আলুর পরোটা ডিম ভাজা দিয়ে। ডিম ভাজাটা আমরা অ্যাড অন করিয়েছি, তবে এখানে কিন্তু সমস্ত হোটেলেই ব্রেকফাস্ট একদম অন টাইমে দিয়েছে, একদম যে টাইমে আমাদের বেরোনোর কথা ছিল, বরং তার কিছুটা আগেই আমরা সকলেই রেডি, এখন উঠবো আমাদের ট্রাভেলারে। এখন বাজে 8:50। খুব সুন্দর রোদ চারিদিকে, এখনও ওয়েদার একদম ক্লিয়ার। আমরা এখন বেরোবো, মোটামুটি সবাই রেডি। ঠান্ডাটা কিন্তু ভালোই আছে, বেশ ভালো টেম্পারেচার, কম এখানে, আর খুব হাওয়াও দিচ্ছে। আজকে যা দেখলাম এ ভুলবার নয়। যারা গত পর্ব থেকে ভিডিওগুলো দেখছেন তারা তো অলরেডি জানেন যে আমরা কলপাতে রাত্রিবাস করেছিলাম, আর আজকেই আমরা কলপা থেকে চলে যাব টাবোতে। টাবো যাওয়ার পথে বেশ কয়েকটা সুন্দর সাইট সিন করব। তার ভিতরে প্রথম সাইট সিন হবে আজকে আমাদের সুইসাইড পয়েন্ট। কলপা থেকে রঘি গ্রামে যাওয়ার পথে আমরা যাব হিমাচলের অন্যতম ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটা জায়গা, যার নাম সুইসাইড পয়েন্ট। নামটা শুনে একটু ভয় লাগলেও এখানকার সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম। আমার ঠিক পাশে দেখুন কয়েক হাজার ফুট এইভাবে খাড়া খাদ। এখন নিচের দিকে তাকালে জাস্ট মাথাটা ঘুরে যাবে। পয়েন্টের নাম এরকম হওয়ার কারণ এই অদ্ভুত ভৌগোলিক গঠন। একদম সোজা পাহাড়টা জাস্ট নিচে নেমে গেছে, তবে ভয়ের উল্টো দিকে তাকালে দেখবেন প্রকৃতির এই অপরূপ দান। সামনে দেখা যাচ্ছে তুষার শুভ্র কিন্নর কৈলাস, আর নিচে বয়ে যাচ্ছে সাতলেজ নদী। আমরা নামলাম আমাদের ফার্স্ট স্টপে আজকে সুইসাইড পয়েন্ট। তবে একটা কথা বলে দিয়ে, এখানে এসে ছবি তোলার চক্করে কিন্তু একদম কিনারায় যাবেন না, কারণ এখানে কোনো রকম সেফটি রেলিং নেই, আর সামান্য অসাবধানতা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু সেটা সবসময় সাবধানে করা উচিত। তবে এই সুইসাইড পয়েন্টের নামকরণের পেছনে কিন্তু কোনো রকম খারাপ ঘটনা নেই, শুধুমাত্র ভৌগোলিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে এরকম নাম করা হয়েছে। বেশ অনেকক্ষণ গাড়ি আমাদের দাঁড়ালো, প্রচুর ফটো তুললাম। ওয়েদারটা এত ক্লিয়ার, এত ভালো লাগছে এই কারণে। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখানে, ওই একদম কোনায়, টেম্পো ট্রাভেলার। সবাই যাচ্ছি এটা এটা আমরা এখন। জায়গাটার অবস্থাটা কি, এই জায়গাটার অবস্থাটা ঝাঁটা। কোথায় দাঁড়িয়ে আছি, সত্যিই তাই, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আর কত বিশাল জায়গাটা। আর এই সবকিছুর মাঝখানে সাদা বরফের পাহাড়টা দুর্দান্ত লাগছে। তোকে এইটুকু লাগছে, দাঁড়া আমাদের একটু টাকা তোমার একটু দেখি তো ওপরটা নিতে পারি কিনা। নিচে তোমার এই পাহাড়টাতে তো চিপে মনে হচ্ছে। সত্যি তাই, বিশাল বড় পাহাড়, বিশাল। মানে এত বড় পাহাড়ের নিচে নিজেদের সত্যি নগণ্য মনে হয় খুব। পাহাড়ের ওপরটা পর্যন্ত তুলেছি আর তোমাকে দিয়েছি। হ্যাঁ পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমাদের গাড়িটাকে কতটুকু ছোট মনে হচ্ছে, এত বড় গাড়িটাকে, এত বিশাল পাহাড়। মাথা ঘোরানোর মতনই। কমলি আসাই দিয়ে আসলাম না না না, যাবো না যাবো না। মানে এরকম যে পাহাড় কেটে হতে পারে, গাড়ি আসছে গাড়ি।
এটা সত্যি না দেখলে চোখে হ্যাঁ। বিশ্বাস করার মতন না। এই যে পাহাড় কেটে রাস্তা করা, শুধু রাস্তা না, এত ভালো রাস্তা, কি সুন্দর রাস্তাটা গেছে সামনে দিয়ে। আর এত বড় পাহাড়টা, মানে মানে কত বড় সত্যি মানে বলা যায় না কত বড়, তাই না? রাস্তাটা কত সুন্দর বলো তো। সে আমরা বলছি যে দিগন্ত হ্যাঁ সত্যি দিগন্ত বিস্তৃত, দিগন্ত বিস্তৃত। এটা দিগন্ত বিস্তৃতই। মা তুমি নামলে না কেন? কেন? উফ, কি দেখছি, শুধু শুধু চোখ ভরে দেখছি। আর বরফের পাহাড় তো রয়েছেই সাথে। প্রকৃতি কি অদ্ভুত না? এই পাশের পাহাড়টা দেখুন একদম রুক্ষ শুষ্ক, আর ঠিক রাস্তার ওপাশের পাহাড়গুলো একদম ঘন জঙ্গলে ভরা। সত্যি মানে এইরকম ডিফারেন্স যে প্রকৃতির ভেতরে আছে, সেটা বোধহয় হিমাচলে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না। তাই আমি কিন্তু অবশ্যই সবাইকে বলবো, ভিডিও তো দেখছোই, বাট প্লিজ প্ল্যান করো যেন এবছর তোমরাও এই ট্রিপটা করতে পারো। তার জন্য কিন্তু আমি ভিডিওর ডিটেলসে সব কিছু দেখাচ্ছি, কোথায় থাকবে, কার সাথে যোগাযোগ করবে, সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো প্লিজ প্ল্যান অ্যাকর্ডিংলি। যারা আগের পর্বে ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে ভিডিওগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু লং। আমি ইচ্ছা করে এই ভিডিওগুলো একটু লং রেখেছি যাতে পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ এত ভালো প্রাকৃতিক সৌন্দর্য আমার সত্যি কথা বলতে যত দেখায় না কেন তাও মনে হয় আরও দেখায় আরও দেখায়। তাই ভিডিওটা যদি মনে হয় যে একটু বেশি লেন্দি লাগছে তাহলে স্কিপ করে দেখতে পারো, বাট যাদের মতো আমাদের মতো যাদের রোড ট্রিপ দেখতে ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটা দেখো। আই গেস তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আবারও বলবো, প্লিজ স্পিতি ভ্যালি প্ল্যানটা এবছর করে ফেলো, কারণ এই সৌন্দর্য না সত্যি কথা বলতে ভিডিওতে তোমরা যা দেখছো সেটা 10%, 10 থেকে 20%, বাদ বাকি পুরো জিনিসটাকে এনজয় করতে হলে কিন্তু হিমাচলে যেতেই হবে। আজকে আমাদের রোড ট্রিপটা অনেক বেশি, কারণ সারাদিন ধরে আমরা প্রচুর জায়গায় ঘুরছি, সুতরাং সেই জিনিসগুলি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই এই ভিডিওটা দেখা হয়ে গেলে যদি আগের পর্বের ভিডিওগুলো মিস করে থাকো সেগুলো চেক আউট করতে ভুলো না, কারণ আমি অলরেডি আমার স্টার্টিং থেকে ভিডিওগুলো শেয়ার করছি। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা, আর তাই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এরপরও কিন্তু আরও অনেক পার্ট বাকি আছে। So stay tuned and don't forget to subscribe my Our Happy Place.
করে নিয়েছি পড়ছে, পাথর পড়ছে, রীতিমতো পড়ছে। এই ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম একটা অদ্ভুত অভিজ্ঞতা। প্রকৃতি কি সুন্দরভাবে নিজেকে ভাঙছে, গড়ছে, সবকিছু নিজের মতন করে, তাই না? তবে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি সঙ্গমের কাছে, যেখানে দুটো নদী দুটো দিক থেকে এসে এক হয়েছে, শতদ্রু এবং তার সাথে স্পিতি নদী। যদিও আজকের ভিডিওতে স্পিতি নদী দেখলে তোমরা আলাদা করে বুঝতে পারবে কিনা আমি জানি না, কারণ জলটা ভীষণভাবে নোংরা। সামনেই কোথাও একটা কারখানার কাজ চলছে, যার জন্য পুরো স্পিতি ভ্যালির জলের রং চেঞ্জ হয়ে গেছে। সত্যি সবটাই কিন্তু প্রকৃতির খেলা। তবে হ্যাঁ, সঙ্গমে আমরা অলমোস্ট চলে এসেছি, দেখবো যতটা দেখানো যায়। চলো নামবো এবার আমরা সবাই। এখানে কিন্তু আমরা ছাড়াও আরো অনেক লোকজন আছে, আর মনে হচ্ছে বেশ কিছু খাবার দোকান বা টয়লেটও আমরা পেয়ে যাব। চলো দেখা যাক কি আছে। দাঁড়া যাবো। কি দেখছি কিছু বলার নেই, এত সুন্দর। ওখান থেকে নদীটা যাচ্ছে, দুটো নদীর সঙ্গম। আরো ভালো করে এই যে এটা হচ্ছে সঙ্গমের জায়গা, দুটো ডিফারেন্ট নদীর জল এখানে মিশছে, খুব ইজিলি বোঝা যাচ্ছে। জায়গাটা দেখুন, হ্যাঁ এই জায়গাটা জলটা অনেকটা নোংরা লাগছে, কিন্তু বেসিক্যালি জলটা কিন্তু পরিষ্কার। ওই দূরেরটা হচ্ছে স্পিতি, আর এটা শতদ্রু। ভালো খেতে হিমাচল স্প্রাইট। কোথাও এসে সেখানকার লোকাল খাবার দাবার যেখানেই আমরা পাই সেখানেই আমরা ট্রাই করি। স্পেশালি আমার তো এটা করতে ভীষণ ভালো লাগে। আমি জানি না বাকিদের কেমন লাগে, বাট আমার সব কিছু এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে। তবে এখন যে জায়গাটা তোমরা দেখছো, একটু ক্লিয়ারফুলি দেখো, কোথা থেকে পাহাড়গুলো কেটে কেটে যে রাস্তা তৈরি হয়েছে সেটা সত্যি মানে ভাবা যায় না জাস্ট এখানে না এলে। জাস্ট দেখো, উপরে পাহাড়টা একদম ছায়ার মতন হয়ে রয়েছে গোটা রাস্তায়। মানে বুঝতেই পারছো, গোটা রাস্তাটাই বানানো হয়েছে এরকম পাহাড় কেটে, এবং তার উপরে এইরকম সুন্দর রাস্তা। সত্যি আমার অভিজ্ঞতায় এইরকম রাস্তা আর এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আমি অন্তত কোথাও দেখবো বলে মনে করি না। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত দেখিনি, জানি না ভবিষ্যৎ আমার জন্য কি রেখেছে। তবে এখন যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা কিন্তু একদম রুক্ষ, একটা কোনো গাছপালা আমি এখানে দেখতে পাচ্ছি না।
চারপাশে, মানে আমরা গাড়িতে বসে জাস্ট পাগল হয়ে গেছি এখন। এত সৌন্দর্য যে এখানে ছিল আমাদের জন্য ওয়েট করে, আমরা সত্যি ভাবতে পারছি না। চারপাশটা জাস্ট দেখো, আর ওয়েদারটা আজকে ফাটাফাটি ওয়েদারটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু। তার ভেতরে এরকম আঁকা বাঁকা রাস্তা, ও এটা জাস্ট মনে হচ্ছে একটা ক্যালেন্ডারের পাতা দেখছি বা কোনো একটা আননোন জায়গার ভিডিও। সত্যি মানে এই জায়গাটা যে এত সুন্দর, এটা আমরা ভাবিনি, আমরা সত্যি ভাবিনি। আর কপালটাও আমাদের এতটা ভালো যে এবছর মানে আর্লি স্নোফলসের জন্য চারপাশের যে সাদা পাহাড়গুলো দেখা যাচ্ছে, সত্যি বলছি সৌন্দর্যটা যেন আরও 200% বেড়ে গেছে। এমনিতেই এই রুক্ষ পাহাড়, এক একটা পাহাড়ের এক এক রকম শেড, তার ভেতরে ওপরে একদম ঝাঁ চকচকে নীল আকাশ, কোথাও রোদ পড়ছে, কোথাও মেঘের ছায়া, তার মধ্যে এরকম সুন্দর রাস্তা। উফ, কি চাই জীবনে আর। সত্যি বলছি, মানে আমি যদি স্পিতি ভ্যালি না আসতাম না, জীবনটা একদম বৃথাই রয়ে যেত মনে হয়। এত সুন্দর লাগছে, মানে আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই রাস্তাটা এত সুন্দর। জাস্ট দেখো মেঘের ছায়াগুলো পড়ছে এভাবে, উফ কি দেখছি, মানে আমরা সত্যি পাগল হয়ে যাচ্ছি আজকে ভিডিও করতে করতে। চারিদিক থেকে আমরা সবাই মিলে ভিডিও করছি। তবে হ্যাঁ, বলে রাখি আমরা কিন্তু এবার যাচ্ছি নাকো ভিলেজে। তবে হ্যাঁ, তার আগে একটু লাঞ্চও করতে হবে। নাকো ভিলেজের কাছাকাছি পৌঁছতেই কিন্তু বেশ কিছু গাছপালা চোখে পড়ল। এই জায়গাটা অনেকটাই নিচু ওপরের জায়গাগুলো থেকে, মানে কোথায় কখন ওপরে যাচ্ছি, কোথায় কখন নিচে নামছি, এটা বোঝাটা না খুব মুশকিল হয়ে গেছে। কিন্তু যেটুকু দেখছি জাস্ট মন ভরে প্রাণ ভরে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। অবশ্যই জানিও যে আজকের ভিডিওতে এই রোড ট্রিপটা তোমাদের কেমন লাগলো স্পেশালি। এখন প্রায় 1:40 বাজে, আমরা নাকো লেকের খুব কাছে চলে এসেছি। এত সুন্দর চারপাশটা, কি বলবো, না কিছু ভাষা নেই আমার বলার, এতটা সুন্দর। তো আমরা এখানে একটা ছোট ধাবা মতন পেয়েছি, এখানে টুকটাক ভালোই গাড়ি ঘোড়ে দাঁড়াচ্ছে। তো এখানে আমরা লাঞ্চ করে নেব। চলো দেখি কি পাই, তারপর আবার এই একই রোড ধরে যাব নাকো। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখানে, এত ঠান্ডা। এখানে আমরা দাঁড়িয়েছি ঘোষ ধাবাতে। আমরা এখানে চিকেন মোমো পেলাম আর ভেজ থালি পেলাম, তো সেই দিয়ে আমরা এখানকার আজকে লাঞ্চ করব। তারপরে যাব নাকো লেক, সেটা দেখে আজকে আমাদের স্টে হবে তাঁবুতে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, বিকজ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি অন্তত আমার জীবনে আগে কখনো দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার। মানে কত ভিডিও করব, কত দেখাবো, নিজের চোখ ভরে মন ভরে দেখেছি জাস্ট। কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন ওইদিকে আমরা এখন আছি নাকো ভিলেজ।
আর দেখবো নাকো লেক। একটা লম্বা সিঁড়ি মতন আছে, সেটা দিয়ে আমরা নেমে যাব। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সিঁড়িগুলো একদম ছোট ছোট, বাট সদ্য লাঞ্চ করে এসেছি তো, হ্যাঁ একটু কষ্ট হলেও হতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। পুরো রাস্তাটাতে গাছের পাতা পড়ে আছে। এই যে উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো সব পাতা পড়ে আছে। আমরা যাবো লেকটার উপরে, চলো। প্রায় চলে এসেছি। স্পিতি ভ্যালি একদম সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। জাস্ট আসো আর দেখো। তো সুন্দর জায়গা মনে আমি খুব কম ছবিতে দেখেছি, সচক্ষে তো দেখিনি, ছবিতে ওরকম কম দেখেছি এত সুন্দর জায়গা। দেখো সামনেটা কিরকম, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। কল্পার রোমাঞ্চ কাটিয়ে আমরা এখন পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উঁচুতে অবস্থিত এক নীল রঙের মায়াবী লেকের সামনে। এটাই নাকো লেক। চারপাশে ধূসর পাহাড়, তার মাঝখানে ছোট্ট স্থির একটা জলাশয়, যেন এক টুকরো স্বর্গ। লোককথা অনুযায়ী বৌদ্ধ ধর্মগুরু এখানেই ধ্যান করেছিলেন, তাই স্থানীয়দের কাছে এই লেক অত্যন্ত পবিত্র। লক্ষ্য করে দেখুন, লেকের টলমলে জলে যখন নীল আকাশের যে প্রতিফলন পড়ছে, তা দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি নিজেই নিজের আয়নার সামনে দাঁড়িয়ে। তবে শীতকালে কিন্তু লেকটা পুরোপুরি জমে বরফ হয়ে যায়, সেখানে সম্ভবত স্কেটিংও করা হয়। তবে এখানে এসে বেশ কিছুক্ষণ চুপচাপ করে বসে থাকলে পাহাড়ের আসল নিস্তব্ধতা অনুভব করা যায়। যারা ভিড়ভাট্টা কমিয়ে একটু এড়িয়ে শান্তি খুঁজছেন, তাদের জন্য কিন্তু নাকো লেকটা একদম মাস্ট ভিজিট এলাকা। কি অসাধারণ লাগলো নাকো ভিলেজটা প্লাস নাকো লেকটা, স্পেশালি চারপাশে যে গাছগাছালি সিনসিনারিগুলো, উফ অসাধারণ। আমরা আর একটাই জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে গুয়ে মনস্ট্রি বা গুয়ে মমি। চলো গাড়িতে উঠি। উঠতে অনেকটা কষ্ট হলো, এত উঁচু ওটা, অলমোস্ট 4 থেকে 5 তলা, বাট ওয়ার্থ ইট।
রাস্তার সৌন্দর্য নিয়ে সত্যি আর কোনো ভাষা আমার কাছে নেই বলার মতো। যা দেখছেন সবটাই আপনাদের চোখের সামনে। তবে আপনারা যারা আমার মতন ট্রাভেল ভ্লগ বানান বা ট্রাভেল ভিডিও করতে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন, তারা হয়তো অবশ্যই জানেন খুব ফেমাস একটা জায়গা, সেটা লাদাখের মুনল্যান্ড। ঠিক সেরকম একটা জায়গায় আমরা বেশ কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম। আমি জানি না এই জায়গার উল্লেখ অন্য কোথাও আছে কিনা, তবে এখন যেটা সামনে দেখছি সেটা কিন্তু অ্যাজ ইট ইজ সেই লাদাখের মুনল্যান্ডের মতন। এই জায়গাটা পার্টিকুলারলি কোনো ভিজিটার্স দাঁড়ায়নি, বা আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন উনিও কিন্তু আমাদের সেভাবে কিছু বললেন না। কিন্তু চোখে দেখে যেটুকু মনে হলো, মানে আমরা ওপর থেকে দেখে যতটা ফিল করছি, সবটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণটা দেখুন, আপনাদেরও মনে হবে কোথাও গিয়ে যে এটা একদম সেই মুনল্যান্ডের মতন। দাঁড়ান, আর একটা সাইডের ভিউ দেখলে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই দেখুন, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। রাস্তার পাশে ঠিক এই জায়গাটা যেন মনে হচ্ছে কেউ একটা ঢিপি করে রেখেছে মাটিটাকে। একদম সেই মুনল্যান্ডের অনুভূতিটা দিচ্ছে। আমি জানি না এই জায়গাটা সত্যি কোনো রকম মুনল্যান্ডের মতন কিনা, বা এই জায়গাটার আর অন্য কোনো নাম আছে কিনা। তবে আমি যে সমস্ত ভিডিওস দেখেছি বা গুগলে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি, সেখানে কিন্তু এই জায়গার কোনো উল্লেখ ছিল না, এবং সেটা আমার চোখে ধরা পড়েছে। আপনারাও দেখুন, দেখতে কেমন লাগে জানান। তবে এবার আমরা বেশ কিছুটা নিচে নেমে এসেছি। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট গন্তব্যস্থলের দিকে। তবে সেটা পাহাড় থেকে অনেকটা নির্জন জায়গায়। জায়গাটা একদম ডিফারেন্ট বাকি সব জায়গা থেকে। চলুন আস্তে আস্তে সেই জায়গার দিকে এগোনো যাক। হ্যাঁ, তাই তো বলছে। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আপনাদের স্পিতি যে ডিস্ট্রিক্ট, লাহুল অ্যান্ড স্পিতি, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু শুরু হচ্ছে আমাদের এদিক থেকে, মানে কল্পা কিন্নর হয়ে গেলে আমরা যে খাব সঙ্গম পেরিয়ে এলাম সেখান থেকে, সেটার পর থেকে শুরু হচ্ছে স্পিতি ডিস্ট্রিক্ট। এবং যদি আপনারা কেউ মানালির দিক থেকে আসেন, তাহলে কুঞ্জুম পাস পেরিয়ে যখন আপনারা লোসার গ্রামে পৌঁছাবেন, তারপর থেকে শুরু হচ্ছে আমাদের লাহুল অ্যান্ড স্পিতি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এখন স্পিতি ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে গুয়ে মনাস্ট্রি। এটাকে ভারতের অন্যতম রহস্যময় একটা জায়গা বললে ভুল হবে না। ভারত তিব্বত সীমান্তের একদম কাছে ছোট্ট একটা গ্রাম গুয়ে। এখানেই রয়েছে ভারতের একমাত্র প্রাকৃতিকভাবে সংরক্ষিত মমি, লামা সাংঘা তেনজিন, যার নাম বিশ্বাস করা হয় 550 বছরেরও আগে যখন এই গ্রামে খরা বা প্লেগ দেখা দিয়েছিল, তখন এই বৌদ্ধ সন্ন্যাসী গ্রামকে বাঁচাতে জীবন্ত অবস্থায় ধ্যানে বসেন এবং নিজের প্রাণ উৎসর্গ করেন। এবং সবচেয়ে অবাক করা বিষয়, এই মমির কোনো রকম রাসায়নিক দ্রব্য ছাড়া আজও অক্ষতভাবে টিকে আছে। এমনকি তার মাথার চুল, দাঁত আজও পরিষ্কার দেখা যায়। সম্ভবত 1975-এ যখন হিমাচলে ভূমিকম্পর সময়, তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরাই এই মমিটা খুঁজে পান। এবং পাহাড়ের একদম উঁচুতে অবস্থিত এই মনস্ট্রি আর এই মমির ইতিহাস আপনাকে যেমন অবাক করবে, তেমনই শিহরণ জাগাবে। স্পিতি ভ্যালির এই রুক্ষ পাহাড়ের মাঝে এমন এক অলৌকিক নির্জনতা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।
বাজে অ্যারাউন্ড 4টে। আমরা নামলাম গিউ মনস্ট্রিতে। অসম্ভব ঠান্ডা, মানে আমাকে দেখে বুঝতে পারছো আমি এক্সট্রা লেয়ার জ্যাকেট, গ্লাভস সব চাপিয়েছি, এত ঠান্ডা। আর সামনের ভিউটা জাস্ট দেখার মতো। দেখাচ্ছি চলো। চারিদিকে একদম মানে পাহাড়ের ঢাকা, সামনের পাহাড়টা পুরো বরফ, আর তার পাশে আমাদের গিউ মনস্ট্রি বা গিউ মমি যেটাই বলতে পারো। এটা কিন্তু প্রায় প্রচুর প্রচুর বছর, হাজার হাজার বছর পুরনো একটা মমি। চলো দেখি ভেতরটা। অনেকটা হেঁটে যেতে হবে, এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম, তাই বারবার হাঁপিয়ে পড়ছি। একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি সেই জন্য। চলো যাই, সামনে গিয়ে দেখাচ্ছি। বলেই দিয়েছে ড্রোন ফ্লাইং কিন্তু নট অ্যালাউড। গুই মনস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের রাত্রিবাসের উদ্দেশ্যে টাবোতে। একদম ঐতিহাসিক একটা শহর, ঘুরে দেখাবো কিন্তু সেটা পরের পর্বে। আজকের ভিডিওটা অলমোস্ট অনেকটা বড় হয়ে গেছে। আজকে আমরা রাত্রিবাস করব টাবোতে, আর সেখান থেকে পরের দিন চলে যাব আমাদের অন্য গন্তব্যস্থলে। কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমরা কোথায় থাকছি টাবোতে সেটাও আপনাদের দেখাবো পরের পর্বে। কিন্তু তার আগে বলে রাখি, আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গোটা ট্যুরটা ভীষণ ভালোভাবে কাটাচ্ছি এখনও পর্যন্ত, তাদের ডিটেলসটা দেওয়া থাকবে আমার নিচে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই কিন্তু তাদেরকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আর দূরে ওই যে সূর্যাস্ত অলমোস্ট হয়েই গিয়েছে, অন্ধকার পাহাড়ি রাস্তায় খুব সাবধানে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের সারথি। চলুন যাওয়া যাক টাবোর উদ্দেশ্যে।
নির্জনতা কাটিয়ে এখন বেশ জমজমাট একটা রাস্তা, যদিও এখানে আলোর পরিমাণ খুবই কম, তাও বেশ কিছু হোমস্টে এবং হোটেল আমাদের চোখে পড়ছে। তো সেই সব রাখেই আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্যস্থলে। ও মা, কি সুন্দর দেখতে! এই কাঠ হয়ে গেছি। কটা বাজে? না না এই ব্যাগ থেকে লাইট জ্বালো। जो এই যে লাইট তোমরা একটা সেলফি তো সবাই মিলে মা বসো মা বসো মা বসো চলো। তারা ব্যাগ গুলো চলে এসেছি আমাদের আজকের স্টে টাবোতে, আর এই হচ্ছে আজকে আমাদের স্টে। অনেকটা জার্নি করে এখন একটু ফ্রেশ হব, তারপর রুমগুলো দেখাবো। আর হোমস্টেটা খুব সুন্দর দেখতে, কিন্তু এখন অন্ধকারে হয়তো অতটা দেখা যাচ্ছে না। আমি কালকে সকালে উঠে ভালো করে দেখাবো। তার আগে চলো এখন ভেতরে যাই। সকলে আজকে প্রচণ্ড টায়ার্ড, তাই চলুন ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেল আওয়ার হ্যাপি প্লেসকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা পর্বে। খুব ভালো থাকুন।